উলম্বের সাথে কোণ। উলম্বের সাথে যদি কোণ করে তার মানে কি, উলম্বের সাথে কোণ করলে এটা হচ্ছে তোমার এইদিকে এক ব্যক্তি যদি এরকম দৌড়ায়, মনে করো এইদিকে দৌড়াচ্ছে, তার বেগটা হচ্ছে এইদিকে, বেগটা মূলত এইদিকে, আর বৃষ্টি পড়ে সরাসরি উপরের দিকে, এরকম উপর থেকে নিচের দিকে, এইদিকে ইউ, তার মানে এটা এইদিকে যায় ইউ। ঠিক আছে, এখন দেখো যদি এইদিকে একটা ভেক্টর থাকে এইদিকে একটা ভেক্টর থাকে, লব্ধিটা হয় এরকম বরাবর, আর এখানে যদি আমরা কোণের মানটা হিসাব করি এই কোণের মানটা আসবে নেগেটিভ, যার কারণে কোণের মানটা আমরা আসলে নেগেটিভ ধরবো না। কোণের মানটা মানে নেগেটিভ ধরার দরকার নেই, আমরা হচ্ছে কি করবো এই কোণের মানটা এই থার্ড কোয়াড্রেন্টে নিয়ে আসবো, অর্থাৎ এই যে বেগের মানটা অর্থাৎ ভি বেগের মানটা এইদিকে নিয়ে আসবো। এইদিকে তাহলে এইদিকে আছে এখন ভি কাজ করতেছে, এইদিকে হচ্ছে তাহলে ইউ কাজ করতেছে, তাহলে এখন দেখো এখন এই বরাবর হচ্ছে লব্ধিটা কাজ করবে, তার মানে ভি আর, ভি আর এর মান কত, রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার cos 90, cos 90 এর মান হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে লব্ধি। তাহলে এখন যদি এটা উলম্বের সাথে কোণ করে তাহলে এই যে কোণটা এটা হবে উলম্বের সাথে কোণ না, দেখো তো এই থিটা কোণ এটা আছে তোমার উলম্ব না, এর সাথে যদি কোণ করে, এখন দেখো তো আমরা সামুদ্রিক সূত্র অনুযায়ী জানি কি উলম্বের সাথে যদি কোণ করে তাহলে কি tan থিটা ইকুয়ালস টু, যার সাথে কোণ করবে সে ফাঁকা, কার সাথে কোণ করতেছে ইউ এর সাথে কোণ করতেছে, তাহলে ইউ ফাঁকা, ইউ প্লাস ভি cos কত ডিগ্রি 90, কারণ এই দুইটার মধ্যবর্তী কোণ 90, আর উপর আসবে ভি sin 90, তারপর সেক্ষেত্রে আসে কত tan থিটা ইকুয়ালস টু ভি ডিভাইড বাই ইউ। এবার আনুভূমিকের সাথে কোণ যেটা সেটা তোমরা পারবা কিনা এবার বলো তো, এবার বলো আনুভূমিকের সাথে যে কোণ করবে সেটা তোমরা পারবা কিনা, আনুভূমিকের সাথে যে কোণ সেটা তোমরা পারবা কিনা দেখো তো, উলম্বের সাথে কোণ এবং আনুভূমিকের সাথে কোণ পারবা কিনা, হইছে? আচ্ছা ঠিক আছে, এখন একটা বিষয় খেয়াল করো যে এই তো ব্যবহারগুলো গেল, আর একটা ব্যবহার আছে তোমার আপেক্ষিক বেগের ক্ষেত্রে ব্যবহার, আপেক্ষিক বেগ, এটা একই সামুদ্রিক সূত্র, আপেক্ষিক বেগের ক্ষেত্রে ব্যবহার করবে কিরকম, মনে করো কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম না যে মনে করো আমি এবং আমার ফ্রেন্ড আমি এইদিকে এসে চলতেছি ভি বেগে, ভি আছে মনে করো 10 মিটার পার সেকেন্ড এদিকে, এবং আমার আরেকজন হচ্ছে কি আমার সাথে লম্ব বরাবর এইদিকে চলতেছে ভি, এটা হচ্ছে ইউ বেগে, ইউ এটা মনে করো আছে 20 মিটার পার সেকেন্ড বেগে এদিকে চলতেছে, আমি দেখতেছি সে এদিকে চলতেছে, বুঝতে পারছো? আমি দেখতেছি সে আমার সাথে লম্ব বরাবর এদিকে চলতেছে, তাহলে এই যে কোণটা এই কোণটা কত 90 ডিগ্রি, এই কোণটা আছে মূলত আলফার মান, কিন্তু প্রকৃতপক্ষে সে কোন দিকে যাচ্ছে, প্রকৃতপক্ষে সে যাচ্ছে এইদিকে, লব্ধি, তার মানে তোমার আপাতত ভাবে যেটা দেওয়া থাকবে সেটা লব্ধি বের করলে প্রকৃত পাওয়া যাবে, তাহলে এটা হচ্ছে তার প্রকৃত বেগ, প্রকৃত বেগ, এবং এর সাথে যে দুইটা কোণ থাকবে সেটা হচ্ছে বি। তাহলে দেখো আমি দেখতেছি আমার বেগ আছে 10 মিটার পার সেকেন্ড এইদিকে, আমি দেখতেছি আমার বন্ধু, আমার আরেকটা এরকম বন্ধু মনে করো তোমাদের রিয়াজ ভাই, এই যে রিয়াজ ভাই, তো তোমার রিয়াজ হচ্ছে আমার সাথে হচ্ছে 10 মিটার 20 মিটার পার সেকেন্ড বেগে আমার সাথে লম্ব বরাবর যাচ্ছে অন্যদিকে, আমি দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে সে কোথায় যাচ্ছে, প্রকৃতপক্ষে সে আমার সাথে এই থিটা কোণ করে যাচ্ছে, অর্থাৎ এই দিকে যাচ্ছে, তাহলে প্রকৃত বেগটা কত ভিআর, ভিআর এর মানটা কত রুট ওভার অফ 10 স্কয়ার প্লাস 20 হোল স্কয়ার, মানে 20 হোল স্কয়ার প্লাস 10 স্কয়ার এর তার উপরে রুট, এটা হচ্ছে তার প্রকৃত বেগ, এবং প্রকৃত কোণটা কত, প্রকৃত কোণ হচ্ছে tan থিটা ইকুয়ালস টু কার সাথে কোণ করবে বলো তো, এইটা মনে করো আমার সাথে কোণ করেছে, তার মানে হচ্ছে 10 প্লাস 20 cos 90 উপরে হচ্ছে 20 sin 90, বুঝছো? তাহলে আপেক্ষিক বেগের ক্যালকুলেশনটা বুঝছো তোমরা এবার? ওই যে আমরা দেখো ট্রাক এবং হচ্ছে একটা গাড়ি চলে, ট্রাক এবং গাড়ি চলে, তাহলে কি ট্রাক গাড়ির সাথে এই বরাবর আছে গাড়ি চলে, এই বরাবর ট্রাক চলে, তাহলে তার ট্রাকের প্রকৃত বেগ বের করতে বলে প্রকৃত বেগটা কত এবং কত ডিগ্রি কোণ করে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে সেগুলো আমাদের বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন দেখো তাহলে কি তোমার প্রকৃত কোণটা পাইছি, কোণ কত এখানে, কোণ হচ্ছে tan থিটা, তাহলে tan থিটা ইকুয়ালস টু আসবে 20 ডিভাইড বাই 10, tan থিটার মানটা 20 ডিভাইড বাই 10, ঠিক আছে? এখন দেখো তোমাদের বইতে একটা ম্যাথ আছে না যে একটা ট্রাক পূর্ব দিকের সাথে, ধরো এটা পূর্ব দিক, একটা ট্রাক পূর্ব দিকের সাথে হচ্ছে কত 40 কিলোমিটার পার আওয়ার্স বেগে, 40 কিলোমিটার পার আওয়ার্স বেগে চলতেছে, এবং ট্রাকের সাথে ট্রাকের চালক দেখতেছে একটি গাড়ি সি গাড়ি এদিক বরাবর মনে করো 40 √3 কিলোমিটার পার আওয়ার্স বেগে পূর্ব দিকের সাথে এখানে দক্ষিণ দিকের সাথে যাচ্ছে, সরি উত্তর দিকে যাচ্ছে, নর্থ সাউথ, নর্থ দিকে উত্তর দিকে যাচ্ছে, তাহলে বলছে এখানে যে তাহলে গাড়ির প্রকৃত বেগ এবং তার দিক দেখো বের করতে হবে, তাহলে গাড়ির প্রকৃত দিক কত বলতো, গাড়ির প্রকৃত দিক হচ্ছে tan থিটা ইকুয়ালস টু
tan থিটা ইকুয়ালস টু, তাহলে কার সাথে কোণ করবে? ট্র্যাকের সাথে। তাহলে ভি ট্র্যাক প্লাস ভি কার, উপরে হচ্ছে ভি ট্র্যাক প্লাস ভি কার cos 90 ডিগ্রি, আর হচ্ছে ভি কার sin 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা তোমার বেগের কোণের মানটা পেয়ে যাব। প্রকৃত কোণটা কত? প্রকৃত কোণ দিকে চলতেছে, প্রকৃত পক্ষে ট্র্যাকটার সাথে গাড়িটা 6 ডিগ্রি কোণ করে চলতেছে, তাই না? 6 ডিগ্রি কোণ করে চলতেছে। এবং প্রকৃতপক্ষে এর বেগটা কত বলতো? এই যে গাড়িটা আছে, গাড়িটার প্রকৃত বেগটা কত? গাড়িটার প্রকৃত বেগ কত? তাহলে প্রকৃত বেগ হচ্ছে এটা, যে প্রকৃত বেগ হচ্ছে v cos to root over of vt এর হোল স্কয়ার প্লাস vc এর হোল স্কয়ার। এটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগ সংক্রান্ত যে প্রবলেমগুলো ছিল, বের হইছে? এই তোমরা বুঝছো? এখান থেকে তোমার 20টি বার তুমি এই আপেক্ষিক বেগের কনসেপ্টটা বুঝছো কিনা? কারণ এখান থেকে একটা প্রশ্ন 100% থাকে। মানে তোমাদের একটা যদি অনেকগুলো পরীক্ষা হতো তাহলে তোমাকে বলে দিতাম যে 100% আসবে। এখন পরীক্ষা তো অনেকগুলো হয় নাই, যার কারণে আমি এখানে বলতে দিতেছি। হইছে আপেক্ষিক বেগ সংক্রান্ত? আচ্ছা ঠিক আছে, এরপরে আমাদের বেশি একটা কনসেপ্ট নাই, আর দুইটা কনসেপ্ট আছে, দুইটা কনসেপ্ট কমপ্লিট হয়ে যাবে, বেশি সময় তোমাদের কাছে নিব না। ওকে ঠিক আছে, তাহলে চলো আমরা একটু ম্যাথ সলভ করে আসি। এই পয়েন্টগুলো থেকে ম্যাথগুলো আমরা সলভ করে দেখি কি টাইপের ম্যাথ আছে, সেগুলো তো আমরা দেখে আসি। সামগ্রিক সূত্রের ব্যবহার, এই যে দেখো অলরেডি আসছে। কত? দেখো এখানে বলছে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়ছে। একজন রেলগাড়ির নিকট তা উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণ এ মনে হইতেছে। তাহলে বলছে তাহলে রেলগাড়ির বেগ কত? রেলগাড়ির বেগ কত? তাহলে বলো তো রেলগাড়ি, তাহলে আমাদের বেগটা কিভাবে বের করতে পারবো এখান থেকে? তাহলে এখন কি, যে উল্লম্ব রেখার সাথে দেখতেছি কি, একটু এটা জাস্ট আমরা একটু চিন্তা ভাবনা করব, চিন্তা করলে আমাদের आंसर হয়ে যাবে। সরি, এখানে বলা আছে কি, দেখো এখানে বলছে যে আমি প্রথমে একটা নিলাম, ধরো মূলত যে বেগটা, মূলত বৃষ্টি পড়তেছে এরকম উল্লম্বের সাথে 90 ডিগ্রি কোণ, মূলত বৃষ্টি পড়তেছে উল্লম্বের সাথে 90 ডিগ্রি, এরকম পড়তেছে, কিন্তু দেখতেছে এটা 6 ডিগ্রি কোণ করে আছে। মূলত এটা দেখতেছে যে পড়তেছে কি 6 ডিগ্রি কোণ। এখন কিন্তু এটা কি আপাততভাবে সে দেখতেছে 6 ডিগ্রি কোণ করে পড়তেছে। তাহলে তোমার প্রকৃত কোণটা তাহলে কত হবে বলো তো? বের করতে পারবে এবার বলো তো কত হবে বলো তো? রেলগাড়ির প্রকৃত আসলে বেগটা কত? কোণ টোন দিয়ে কি তাহলে প্রকৃত পক্ষে তার কোণটা কত? এটা কিন্তু অলরেডি আমি বলে দিছি এটার অ্যানসারটা। যদি হিসাব করো, হিসাব করে দেখবে এটা বের হবে। এটা মূলত আসছে কোথায়? এটা মানে এইচএস টিতে আসছে। তো একটু তোমাকে ভাবতে হবে, ভাবলেই তুমি এটা অ্যানসারটা পাবা। তোমাকে আমি হুট করে অ্যানসারটা দিলাম। ওকে, এবার দেখো কি বলছে, যে এক ব্যক্তি বৃষ্টির মাঝে এত বেগে দৌড়াচ্ছে, কত বেগ? 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড লম্ব চলছে। ছাতার কৌণিক অবস্থান কত হলে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবে? তাহলে আমাদের কি হবে? কৌণিক অবস্থান বের করতে হবে। আমরা জানি কি, তাহলে কি tan থিটা ইকুয়ালস টু, tan থিটা ইকুয়ালস টু কি আমরা জানি, ব্যক্তির বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ। তার মানে হচ্ছে কি উপরে 4 ডিভাইড বাই 6, 4 ডিভাইড বাই 6 মানে হচ্ছে তোমার 2 ডিভাইড বাই 3, 2 ডিভাইড বাই 3 মানে হচ্ছে 0 পয়েন্ট সামথিং এরকম মান থাকে। কত কত কোণ হইতে হবে বলতো? এখানে কোণটা একটু কম হইতে হবে, যদিও এটাই তোমার অ্যানসার, কারণ তোমার এটা হচ্ছে ক্যালকুলেটর বিহীন যদি করতে চাই তাহলে আসলে অনেক ঝামেলা হয়ে যাবে। ক্যালকুলেটর বিহীন করার দরকার নেই, আমরা আমাদের মতো যেটা আছে ওইটাই আমরা অ্যানসারে রেখে দিব। তাহলে এটার অ্যানসার কত? 33 আছে, 33 এখানে দেখো এখানে মানগুলো খুব কাছাকাছি আছে, কাছাকাছি মান থাকার কারণে আমরা এখানে সঠিক অ্যানসারটা আসলে বের করতে পারবো না। যদি এরকম থাকতো যে একটা আছে 33.69, একটা আছে মনে করো 45, একটা আছে মনে করো 50, একটা আছে মনে করো 61, তখন কিন্তু আমরা অ্যানসারটা বলতে পারতাম যে এইটা অ্যানসার। কারণ কি, আর এটার এক্সাক্ট ভ্যালু উইদাউট ক্যালকুলেটর বের করা অনেক টাফ। আমরা আছে ধরে নিব যে এই ভ্যালুর মানটা কোথায় আসবে, 0 পয়েন্ট সামথিং মানে 0 পয়েন্ট সামথিং মানে হচ্ছে আমরা এখান থেকে জানবো যে tan 30 মান কত। tan 30 মানে হচ্ছে তোমার 1/√3, তার মানে কি 0 পয়েন্ট সামথিং মান। এবার tan 45, তাহলে বলো তো tan 40 মানটা হচ্ছে 1, তার মানে কি অর্থাৎ এই ভ্যালুর মাঝেই হবে।
অর্থাৎ tan 30 এবং 45 এর মাঝে হবে। তোমার যখন ক্যালকুলাস ছাড়া উইদাউট ক্যালকুলাস থাকবে তখন তোমাকে ভ্যালুগুলো এরকম দিবে, কোণের মানগুলো এরকম দিবে। বুঝতে পারছো সবাই? কোণের মানগুলো এরকম ভ্যালুগুলো দিবে, ঠিক আছে? যার কারণে তুমি সলিউশনটা এইভাবে করতে পারবা। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে বলছে 4 কিলোমিটার পার সেকেন্ড বেগে হাঁটার সময় এক লোক এত বেগে লম্বভাবে আপতিত হয়। ওই এনিওয়ে একই প্রশ্ন। এবার কিন্তু আমরা অ্যানসারটা পাবো। দেখো এটার অ্যানসার কত? এটা অ্যানসার, তাই না? কারণ কি 23 পয়েন্ট সামথিং, এটা তো হবেই না, এটাও হবে না, এটাও হবে না, কারণ এটা 45 ডিগ্রি অপেক্ষা বেশি, এটাও হবে না। তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, তাহলে অ্যানসার হচ্ছে এটা। ক্লিয়ার না? বুঝতে পারছো বিষয়টা? তোমাদের যত উইদাউট ক্যালকুলাস থাকবে, যখন উইথআউট ক্যালকুলাস থাকবে তখন তোমাকে অপশনগুলো এরকম থাকবে। এটা কিন্তু একটা ভার্সিটির প্রশ্ন, তো অপশনগুলো তোমাকে এরকম দিবে, তোমাকে খুব বেশি ঝামেলা করতে হবে। আচ্ছা, এখানে বলছে যে একজন সাইকেল আরোহী সমতল রাস্তায় উপর দিয়ে কত বেগে চললে এত বেগে তাহলে কত বেগে চললে তার গায়ের ফোঁটা 45 ডিগ্রি কোণে আঘাত করবে। 45 ডিগ্রি কোণে আঘাত করা মানে হচ্ছে কি tan থিটার মানটা tan theta equals to 45 তাহলে 45 যদি হতে হয় তাহলে u ডিভাইড বাই v বা d ডিভাইড বাই u বা হচ্ছে u ডিভাইড বাই v যেটাই করো না কেন, তাহলে দেখা যাবে কি এর মানটা 6 মিটার পার সেকেন্ড হবে। কারণ সমকৌণিক বেগে যদি থাকে তাহলে tan থিটার মানটা 1 হতে হবে এরকম। এনিওয়ে বাকি যেগুলো আছে এগুলো তোমরা একটু নিজেরা করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা হচ্ছে নদী এবং নৌকার যে ম্যাথগুলো আছে, একটা নদী এবং নৌকার ম্যাথ করব। খুব বেশি আসে না নদী নৌকা থেকে, আসলে মূলত একাডেমিকে প্রশ্ন বেশি আসে। একাডেমিক হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন আসে, অ্যাডমিশন টেস্টে নদী এবং নৌকা থেকে খুব কম প্রশ্ন আসে, খুব বেশি প্রশ্ন আসে। দেখো একটি নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে। এখন বলছে কোন কোন নৌকা নদী পার হতে চাইলে কত কোণে নৌকাটি চালাতে হবে। আচ্ছা, এখানে বলছে স্রোতে, মানে এখানে বলছে যে এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে আমাদের একটু মিস্টেক আছে যে তোমাকে যদি সোজাসুজি পাড়ি দিতে হয়, সোজা পাড়ি দিতে হবে কত করতে হবে, সোজা পাড়ি, এটা একটু ভুল আছে। 120 সোজা পাড়ি দিতে হলে কত করে চালাতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে cos আলফা সমান সমান মাইনাস স্রোতের বেগ ডিভাইড বাই নৌকার বেগ, এরকম থাকে। তার মানে আলফা এর মানটা কত আসে, cos ইনভার্স -1/2। cos ইনভার্স -1/2 এর মানটা 120 ডিগ্রি। 120 ডিগ্রি চালাতে এই ম্যাথটাই ঘুরে ফিরে আসে, এই একটা ম্যাথই ঘুরে ফিরে বেশিরভাগ আসে, যেটা আমি তোমাদের এটা দেখাই দিলাম। এই একটা ম্যাথে ঘুরে ফিরে বাবার যেটা যাবে সেটা। এইবার দেখো একটা ম্যাথ আছে, এটা সাস্টেয়ার্স। তো সাস্টের একটা কঠিন প্রশ্ন আসলে আমাদের উইদাউট ক্যালকুলেটর দিবে না, তারপর আমরা একটু শিখে রাখি। একটি নদীর স্রোত এত কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে 3 কিলোমিটার পার আওয়ার বেগে চালানো হবে কি নৌকা। নদীর প্রস্থ যদি এত হয়, একটি থেকে অন্য তীরে পৌঁছাতে কত সময় লাগে? তাহলে বলতো এটা কেমন, কিভাবে চালাইছি বলতো? এটা কিন্তু আমরা এইভাবে চালাইছি, কিভাবে বলতো? তাহলে এই বরাবর হচ্ছে আমরা নৌকা চালাইছি, এদিক বরাবর ইউ আছে, তাই না? তাহলে এখন বলছি কি এখান থেকে এই পর্যন্ত যেতে সময়টা কত লাগবে? টি সমান সমান জানি কি, টি সমান সমান ডি ডিভাইড বাই ভিআর। তাহলে ভিআর এর মানটা কত বলতো? ভিআর এর মানটা হচ্ছে ভিআর রুট ওভার অফ কত, এখানে বেগ কয়টা আছে 3 এবং 3, 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে হচ্ছে 2 রুট 2 3 রুট 2 ইনটু 3, রুট 2 ইনটু 3, তাই না? নম্বর ইকুয়াল যদি এখানে রুট 2 ইনটু 3 মানে 3 রুট 2, 3 রুট 2 যদি হয় তাহলে সময়টা কত লাগবে? সময় লাগবে ডি এর মানটা আছে কত, 0.2 ডিভাইড বাই 3 রুট 2, তার মানে হচ্ছে কত, এই 4 এর মতো আসবে অ্যানসারটা, মেবি 4 আসে, সি অ্যানসার আসে। কিন্তু দেখো তো এটা কিন্তু উইদাউট ক্যালকুলেটর করা যাবে না, আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা বলে দিলাম যে সি এই অ্যানসারটা আসে 4 মিনিটের মতো আসে। কিভাবে এটা বের করছি দেখো, এটাকে বের করলে দেখো উপর থেকে যদি নিচ কাটাকাটি করো, এখান থেকে এটা কাটাকাটি করলে এখানে হচ্ছে থাকে কত 6 পয়েন্ট সামথিং, আবার রুট 2 দিয়ে ভাগ দিলে এটা আরো কমতে যায়, তার মানে হচ্ছে 4 পয়েন্ট সামথিং আসে, মানে 4 এর কাছাকাছি অ্যানসারটা আসে। কাছাকাছি অ্যানসারটা নিয়ে আমরা অ্যানসার করছি, বুঝতে পারছো? কিন্তু তোমাদের সাথে সবগুলোতে কাছাকাছি তুমি অ্যানসারটা ক্যালকুলেশনে আসতেও পারবে না, যার কারণে কি তোমার এইসব জায়গাগুলোতে তোমার ক্যালকুলেটর ইউজ থাকবে, যদিও ক্যালকুলেটর ইউজ নাই
এখন আর নাই, সুতরাং এগুলো নিয়ে এত চিন্তা করতে হবে না। ওকে, এনিওয়ে দেখো তো তাহলে আমাদের এই পয়েন্টগুলো আমাদের ঠিকঠাক মতো হয়েছে কিনা, আমরা টোটাল যে পয়েন্ট যেগুলো আছে সেগুলো আমরা বুঝছি কিনা একটু বলি তো, যে আমাদের সব পয়েন্টগুলো আমরা ঠিকঠাক মতো বুঝছি কিনা, যতগুলো আমি পয়েন্ট দেখাচ্ছি সবগুলো আমরা ঠিকঠাক মতো বুঝছি কিনা বলো তো। ওকে, এবার চলো আমরা একটু দেখে আসি ভেক্টর গুণন জিনিসটা কি। ভেক্টর গুণন, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দাও। ভেক্টর গুণনটা হচ্ছে আমাদের আজকের শেষ টপিকস, যদিও আমার আর ভালো লাগতেছে না, যদি কোনো টপিকস বাকি থাকে সেটা আমরা পরের দিন দেখবো, কোনো সমস্যা নেই। তাহলে 3 মিনিট হবে, 3 মিনিট হবে। এনিওয়ে আমি অতটা তো হিসাব করি না আর কি, ক্যালকুলাস ছাড়া আর কি করা যাবে না, আন্দাজে একটা অ্যান্সার করে দিয়েছিলাম। ভেক্টর গুণন, তাহলে ভেক্টর গুণনের ক্ষেত্রে কি আছে, একটা আছে তোমার ডট গুণ, আর একটা আছে তোমার ক্রস গুণ। ডট গুণের ক্ষেত্রে কি আসে জানি, যে এ ডট বি সমান সমান এ বি cos থিটা, এগুলো আমরা জানি তাই না, এ ডট বি সমান সমান এ বি cos থিটা। আর ক্রস গুণের ক্ষেত্রে আছে কি, এ ক্রস বি সমান সমান আসবে থিটা এ বি sin থিটা, ঠিক আছে। ডট গুণের ক্ষেত্রে যদি এই থিটার মানটা হয় 90 ডিগ্রি, তাহলে হয় কি এ ডট বি সমান সমান 0। আর ক্রস গুণের ক্ষেত্রে যদি হয় থিটার মানটা 90 ডিগ্রি, তাহলে এ মানে 0 ডিগ্রি, তাহলে এখানে আসে কি a ক্রস b সমান সমান 0। তার মানে কি থিটার মানটা যদি হয় 0 ডিগ্রি, তখন a ক্রস b সমান সমান 0, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে কি, এটা হওয়া মানে কি, এটা হচ্ছে তোমার a এবং b পরস্পর লম্ব, আর এখানে আসবে কি, এটা হচ্ছে a ও b পরস্পর সমান্তরাল, তাই না। এবং এই জিনিসটা আমরা মোটামুটি সবাই জানি, যে ডট গুণ ক্রস গুণ এবং কখন লম্ব হয় কখন সমান্তরাল হয় সেই বিষয়গুলো আমরা জানি। তো আমরা ডট গুণ নিয়ে আজকে বেশি কথা বলবো, ক্রস গুণ নিয়ে খুব একটা কথা এখন বলা যাবে না। তারপর আমি তোমাদেরকে একটু দেখাই দিব যে কিরকম আসে বা কি কি বিষয়গুলো থাকে এখান থেকে, ঠিক আছে। সবাই একটু জাস্ট মনোযোগ দাও, তাহলে আমি এটা বুঝাই দিতে পারতেছি। তো ডট গুণটা কি, ডট গুণ হচ্ছে এ ডট বি সমান সমান এ বি cos থিটা। আর সবসময় মনে রাখো ডট গুণের ক্ষেত্রে আই ডট আই এর মানটা 1, জে ডট জে এর মানটা 1, কে ডট কে এইগুলোর মানটা 1 থাকে। কিন্তু যদি থাকে আই ডট জে থাকলে এর মানটা 0, এবং জে ডট কে এগুলো যদি থাকে এর মানটা 0, এবং কে ডট আই যদি এরকম থাকে এই মানগুলো 0 থাকবে। তার মানে শুধুমাত্র আই ডট আই এর মান 1, জে ডট জে এর মান 1, কে ডট কে এর মান 1, এগুলো শুধুমাত্র 1 থাকে, ঠিক আছে। তার মানে কি আমরা এই জিনিসটাও তোমাদের ভর্তি পরীক্ষার সময় আসি, আই ডট আই জে ডট জে কে ডট কে এর মানটা আসলে 1 থাকে, আই ডট জে কে ডট আই এই যে মানগুলো এগুলোর মানটা 0 থাকে। কেন হয় সেই বিষয়টা আমরা অনেকে জানি এবং অনেকে জানি না। যদি না জানো সমস্যা না, আমরা যখন ম্যাথে ভেক্টর পড়াবো তখন এই বিষয়টা আরো ক্লিয়ার করে দিব। এখান থেকে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। সবাই একটু এই বিষয়টা খেয়াল করো, তাহলে আমাদের হবে লম্ব অভিক্ষেপ। আর কারো যদি কোনো কনসেপ্ট থাকে বা বুঝতে না পারো সেটা অবশ্যই বলতে হবে। লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। তাহলে লম্ব অভিক্ষেপ জিনিসটা কি, লম্ব অভিক্ষেপটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, যেহেতু গুচ্ছের জন্য আমরা প্রিপারেশন নিছি। এটা মনে করো এদিক বরাবর আছে এ, এটা আছে থিটা, এটা আছে তোমার বি, ঠিক আছে। লম্ব অভিক্ষেপ বলছি কি, এ এর উপর, এ এর উপরে বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এইটুকু। আর এইটুকুর মানটা কত, এইটুকুর মানটা বলা হয় যদি এটা হয় বি, তাহলে এটা হবে বি cos থিটা। এইটুকুর মানটা কত, লম্ব বিক্ষেপের মানটা, এর উপরে বি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বি cos থিটা। আর বি cos থিটা সমান সমান লেখা যায় কি, বি cos থিটা সমান সমান লেখা যায় এ ডট বি ডিভাইডেড বাই এ। দেখো এখান থেকে বি cos থিটার মান লেখা যায় কি, এ ডট বি ডিভাইড বাই এ। এ হচ্ছে কি এর মডুলাস মান, মডুলাস মান তো আমরা বের করতে পারি। যদি এরকম একটা ভেক্টর থাকে এ সমান সমান দেওয়া আছে 5i প্লাস জে প্লাস কে, যদি এরকম থাকে তাহলে বলতো এর মডুলাস মানটা কি হবে, মডুলাস মান হচ্ছে কি 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে এই যে তোমার এই আই এর সহগ জে এর সহগ এবং কে এর সহগের হোল স্কয়ার।
এটুকু সমান মডুলাস অফ আই। ঠিক আছে, তার মানে কি, তার মানে কি এটা হচ্ছে কি পাইলাম, এই যে মানটুকু এটুকু পাইলাম হচ্ছে এর উপরে বি এর লম্ব বিক্ষেপ, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। তার মানে এর উপরে বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এ ডট বি ডিভাইড বাই এ, মনে থাকবে সবার। আর বি এর উপরে এ এর লম্ব অভিক্ষেপটা কি হবে, এ ডট বি ডিভাইড বাই বি। যদি ঠিক উল্টা হয়ে যায় তাহলে বি এর উপরে এ এর লম্ব অভিক্ষেপটা কি হবে, এ ডট বি ডিভাইডেড বাই বি, এ ডট বি ডিভাইড বাই বি, অর্থাৎ যার উপরে লম্ব অভিক্ষেপ তার সেটা নিচে থাকবে। ঠিক আছে, তাহলে এ ডট বি ডিভাইডেড বাই বি। এখন দেখো এখানে তো একটা বিষয় আছে যে অংশ জিনিসটা কি, তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার। এবার আমরা একটু যাবো অংশ জিনিসটাতে। এই দুটো টপিকসে আমাদের বেশি ইম্পর্টেন্ট এখান থেকে, আর বাকি যেগুলো আছে ডট গুণ, ক্রস গুণ, লম্ব হলে, জিরো হলে, এই বিষয়গুলো তোমরা সবাই জানো। তাহলে এখন আছে কি যে অংশ মানে এর উপরে এ এর এ বরাবর বা উপর বা দিকে একই জিনিস, এ বরাবর বি এর উপাংশ বা অংশ, এ বরাবর বি এর উপাংশ বা অংশ, উপাংশ, উপাংশ কত থাকবে, উপাংশ হচ্ছে তোমার লম্ব বিক্ষেপ ডিভাইডেড বাই, তো লম্ব বিক্ষেপ কি, এ বরাবর বা উপরে বি এর উপাংশ যেটা আছে লম্ব বিক্ষেপ এটা, গুণ একক ভেক্টর। একক ভেক্টর কার একক ভেক্টর, এ বরাবর যেহেতু তাহলে এর একক ভেক্টর। তার মানে কি হবে এ ডট বি ডিভাইড বাই এ। তাহলে এর একক ভেক্টর কি হবে, এই একক ভেক্টর দেখো আমরা এখন একক ভেক্টর শিখবো, একক ভেক্টর। একক ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে, কোন একটা ভেক্টর আছে সেটা হচ্ছে এ, এ তার মান দ্বারা যদি ভাগ দিই তাহলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে একক ভেক্টর। সে মনে করো এ একটা ভেক্টর আছে যেটার মানটা কিছুক্ষণ আগে লিখছিলাম পাই বাই প্লাস জে প্লাস কে। তাহলে এই এর একক ভেক্টরটা কি হবে, এর একক ভেক্টরটা হবে, এর একক ভেক্টরটা হবে এ ভেক্টর এবং ভাগ তার মান। তাহলে মানটা কত বলতো, মানটা আছে তোমার 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে এর একক ভেক্টর ডিভাইড বাই, তাহলে এখানে আসবে কত, তাহলে এখানে 5, তার মানে হচ্ছে 25 প্লাস 2, তার মানে হচ্ছে 27। তাহলে a ডিভাইড বাই রুট 27। তাহলে a ভেক্টরের মান কত, এই মানগুলো আছে, এটা হচ্ছে তোমার একক ভেক্টর। একই কথা, সমান্তরাল একক ভেক্টর এবং একক ভেক্টর একই কথা। তাহলে একক ভেক্টর মানে কি, একক ভেক্টর মানে হচ্ছে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে যে ভেক্টরটা পাওয়া যায় এটাও কি এখন একটা ভেক্টর, যে ভেক্টরটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার একক ভেক্টর। ঠিক আছে, তাহলে কি এ বরাবর বি এর উপাংশ হচ্ছে কি এ ডট বি ডিভাইড বাই এ গুণ এর একক ভেক্টর। তাহলে এর একক ভেক্টরটা কি, এর একক ভেক্টর হচ্ছে তোমার এ ডিভাইড বাই এ, এ ডিভাইড বাই এ ভেক্টর মানে এর মান, এটাকে আবার অপরপক্ষে এ ও লেখা যায়। ঠিক আছে, আর যদি বলে যে বি বরাবর এর একক উপাংশ কত হবে, তখন কি এ ডট বি ডিভাইড বাই বি, আর এখানে আসবে কি বি এর একক ভেক্টর, এরকম বি এর একক ভেক্টর। ঠিক আছে, আচ্ছা এইবার চলো তাহলে আমরা একক ভেক্টর জিনিসটা কি এখন আমরা ক্লিয়ার হয়েছি কিনা, একক ভেক্টর এবং উপাংশ এবং অংশ